এবারের এই বিহার ভ্রমণে বিহারের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে এসে একদিকে যেমন দৃষ্টিকে শান্তি দেয় প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, অপরদিকে তেমনি প্রাচীন ভারতের মগধ সাম্রাজ্য ও পাটলিপুত্রের গর্বিত ইতিহাস, তথাগত বুদ্ধের বোধিলাভের স্থান বুদ্ধগয়া প্রত্যক্ষ করে মনও হয় তৃপ্ত। জনকোলাহল থেকে দূরে ঘরের কাছেই খুঁজে পাওয়া এক সনাতন ভারতের চিরায়ত ঐতিহ্য। আজ আমরা ঘুরতে এসেছি বিহারের ঐতিহাসিক শহর রাজগীরে, এক জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতা একসাথে মিলেমিশে আছে। রাজগীর মানেই পাহাড়ে ঘেরা শহর। 5টা পাহাড়, বৈভবগিরি, বৈভরগিরি, বিপুলগিরি, রত্নগিরি আর উদয়গিরি এই জায়গাটাকে করে তুলেছে অপরূপ সুন্দর। মধ্যযুগীয় ভারতের স্থাপত্য, ভাস্কর্য ও ধর্মীয় ঐতিহ্য ছাড়াও আজকের ভ্রমণে আপনাদের কাছে তুলে ধরব শাশ্বত ভারতের বিশ্বব্যাপী শিক্ষার ঐতিহ্য নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং তারই সাথে দর্শন করবেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নির্বাণ লাভের স্থান পাবাপুরী। আজকে 20শে মার্চ বৃহস্পতিবার। কালকে অনেক রাত্রিরে আমরা রাজগীরে এসে পৌঁছেছিলাম, আর আমার শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্যে কালকে আর কন্ট্যাক্ট করিনি। যাই হোক, রাজগীরে ওই বাস স্ট্যান্ডের ওখানে ওই দিকটা, এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ওদিকে অনেক হোটেল আছে। বাস স্ট্যান্ডের যে জায়গাটি, হোটেলগুলি ভালো কিন্তু খুব ক্লামসি, খুব হিঞ্জি জায়গা। আমি বাস স্ট্যান্ড থেকে এই 100-200 মিটার দূরে এখানে হোটেল নিয়েছি। হোটেল আরডি হেরিটেজ রুমস রেস্টুরেন্ট ব্যাংকুয়েট। হোটেলটি বেশ ভালোই, মানে যা যা অ্যামিনিটিস থাকার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরগুলিও ভালো, মোটামুটি চলে যায়। বাথরুমেও গিজারের সুব্যবস্থা রয়েছে। রাজগীরে আমাদের 3 দিন স্টে আছে। আজকে আমরা যাব নালন্দা, পাওয়াপুরী, এই সার্কিটটা আজকে ট্যুরে কভার করব বা আপনাদের সামনে তুলে। রাজগীর থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে একটি জায়গা আছে শিলাও গ্রাম। সেই শিলাও গ্রামের খাজা হচ্ছে অত্যন্ত বিখ্যাত। এখান থেকে আপনারা খাজা নিতেই পারেন। এই দেখুন, সমস্ত দোকানেই খাজা, সমস্ত দোকানে। कितने करके है ये खाजा? खाजा 160 रुपए किलो है और 200 रुपये। ये सिंगल पीस मिलता है? हाँ, सिंगल। कितने? 6 रुपए। ওরা বলছে যে 6 টাকা একটা সিঙ্গেল পিস খাজা আর কিলো 160 টাকা করে, কিন্তু এখানে প্রত্যেকটি
প্রত্যেকটি দোকানে দেখা যাচ্ছে যে খাজা পরপর পরপর এখানে এই গ্রামটাতে সমস্ত খাজা পাওয়া যায়। তো আপনারা যখন যাবেন এখান থেকে অবশ্যই এটা মেন মার্কেট, এবং এছাড়াও আপনারা গ্রামে ভিজিট করে দেখতে পারেন যে খাজা তৈরি হচ্ছে। খাজা কিন্তু এখানে তৈরি হয় না, খাজা ওদের বাড়িতে তৈরি হয়, ওখান থেকে এখানে নিয়ে আসে। আপনারা সেই গ্রামে ভিজিট করে এটাও দেখতে পারেন। এখন তো আমাদের টাইম নেই, আমরা তো এখন নালন্দা বেরিয়ে যাব এইবারে, আর এখন আমাদের ব্রেকফাস্ট করারও টাইম নেই। তো আগে নালন্দা দেখে নিই, পরে আমরা দেখব যে আমরা যেদিনকে বখতিয়ারপুর যাব সেদিনও এরকম সিলারি গাঁয়ের উপর দিয়ে যেতে হবে। তো সেদিনকে হয়তো আমরা কিছুটা খাজা কিনে নিয়ে খেয়ে টেস্ট করে দেখব। আপনাদের শুধু জায়গাটার হদিশ দিয়ে রাখলাম। এখন আমরা যাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়। আজকে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটারের মতন। ওর পরে হচ্ছে পাওয়াপুরি যাব। এই দুটি ট্যুরের জন্য একটি ছোট গাড়ি করে নিলেই ভালো হয়। গাড়ি ভাড়া মোটামুটি ওই 2000-2200 মতন পড়বে, একটু দরদাম করে নিতে হবে। আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় এই আর্কিওলজিক্যাল সাইটে এসে পৌঁছেছি। নালন্দা শব্দের অর্থ দানে অকৃপণ। নালন্দা সত্যি বিদ্যা দানে অকৃপণ ছিল। এইগুলি হচ্ছে 1917-18 খ্রিস্টাব্দে যখন খনন কার্য হয়, এই খনন কার্য হচ্ছে তার একটি ছবি। এখানে আমি টিকিটের ব্যাপারটা একটু বলে দিই। এখানে জন প্রতি 40 টাকা করে টিকিট, আর কারুর যদি ভিডিও ক্যামেরা থাকে তাহলে 15 টাকা। আপনি এএসআই এর ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন, এছাড়া ফিজিক্যালিও এখানে টিকিট কাটা যায়। ভারতের বিদ্যাচর্চা যে উন্নতির কোন সীমায় পৌঁছেছিল তার প্রকৃষ্ট নিদর্শন হচ্ছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথমে এটা কিন্তু একটি বিশ্ববিদ্যালয় হিসাবে শুরুই হয়নি। প্রথমে এটি শুরু হয়েছিল একটি বুদ্ধিস্ট উপাসনালয় হিসাবে। খ্রিস্টপূর্ব 300 শতকে এটি তৈরি করেছিলেন সম্রাট অশোক। বুদ্ধের প্রিয় সারিপুত্র, সেই সারিপুত্রের উপাসনালয় হিসাবে এই যে অংশটি এটি তৈরি করা হয়েছিল 413 খ্রিস্টাব্দে। একে বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি দিয়েছিলেন সম্রাট কুমারগুপ্ত। প্রধানত সংস্কৃত এবং পালি এই দুই ভাষাতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত সব অধ্যাপকেরা অধ্যাপনা করে গেছে। শিলভদ্র, নাগার্জুন, চন্দ্রপাল, ধর্মপাল, গুলমতি, এই সমস্ত অধ্যাপকদের অধ্যাপনা নালন্দা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়েছে।
এখন যে জায়গাটির সামনে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটি ছাত্রদের এক একটি ঘর ছিল এবং এক একজন ছাত্রের এক একটি ঘর ছিল। আর এইখানে ছাত্রেরা তার উপরের অংশতেও দেখুন এই যে সিঁড়ি করে কি সুন্দর লাল ইট ইত্যাদি দিয়ে এই এত বড় একটি জায়গা, এগুলো ছাত্রদের ছাত্রাবাস। এই ছাত্রাবাসে থাকার জন্য বা খাওয়ার জন্য ছাত্রদের থেকে কিন্তু কোনো পয়সা করি কিছু নেওয়া হতো না। এখানে যারা রাজন্যবর্গ ছিলেন, গুপ্ত যুগ, মৌর্য যুগ ইত্যাদি সময়ে যে রাজারা এসেছিলেন, তাদের আর্থিক আনুকূল্যে এখানে কিন্তু ছাত্রদের থাকা খাওয়া, তাদের পড়াশোনা ইত্যাদি হতো। এবং এই জন্যই বলতে হয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু তখনকার দিনের মানে কোটি টাকার কোশ্চেন ছিল। খুব কঠিন একটি পরীক্ষার মাধ্যমে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সুযোগ পাওয়া যেত। আচ্ছা, আমরা এখন এই যে অংশটির দিকে যাচ্ছি, এই অংশটি সেই সময় আনাজ ইত্যাদি মজুত করে রাখা হতো। এই জায়গাটি আনাজ মজুত করে রাখা হতো। এই বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর কাছে পরিচিত হয় 637 খ্রিস্টাব্দে, তখন হিউয়েন সাং এখানে এখানে এসে সেই সময়কার যিনি আচার্য ছিলেন শিলভদ্র, তার কাছে বিদ্যা চর্চা করে এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে গেছে হিউয়েন সাং। নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিশাল লাইব্রেরি ছিল। তার 3টি অংশ ছিল। তার একটির নাম ছিল রত্ন সাগর, একটির নাম ছিল রত্ন দধিকা, একটির নাম ছিল রত্ন রঞ্জিকা। শোনা যায় প্রায় 90,000 বই সেই লাইব্রেরিতে ছিল। বখতিয়ার খিলজির সময় সেই লাইব্রেরিকে পুড়িয়ে দেওয়া, এবং শোনা যায় যে 3-4 মাস ধরে নাকি সেই সমস্ত যে বই, তার আগুন নাকি জ্বলেছিল, সমস্ত বই পুড়ে ছাই হয়ে যায়। নালন্দার বিভিন্ন দেওয়ালে, এখানকার ইটের গায়ে এখনো সেই পুড়ে যাওয়ার চিহ্নগুলি রয়েছে। চিহ্নগুলি আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে সেই চিহ্নগুলি। এই সেই লাইব্রেরি যেটা পুড়ে গিয়েছিল। এদিকে আরো আছে, এই যে দেখুন দেওয়ালগুলি পুড়ে যাওয়ার চিহ্ন বহন করছে। ছশো 13 খ্রিস্টাব্দে কুমারগুপ্ত তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন। তারপরে 6ষ্ঠ শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় হুন আক্রমণের সম্মুখীন হয়। এই হুন আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাকে পুনরুদ্ধার করে সম্রাট হর্ষবর্ধন, এবং সেই ক্ষতিগ্রস্ত নালন্দাকে আবার পুনরুদ্ধার করেন সম্রাট দেবপাল।
তার পরবর্তীকাল নালন্দার ওপরে যে শেষ আক্রমণ বা তৃতীয়বারের যে আক্রমণটি হয় সেটি করেন বখতিয়ার খিলজি 1193 খ্রিস্টাব্দে। 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির এই আক্রমণ নালন্দার উপরে শেষ আক্রমণ। একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে এই বিদেশি আক্রমণের দ্বারা পর্যদস্ত হলো, কিভাবে এই বিদেশি আক্রমণের দ্বারা নষ্ট হয়ে গেল, তার এক প্রকৃত উদাহরণ বলা চলে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। কোনো ধন দৌলত নেই, কোনো বিশেষ কোনো মূর্তি নেই, শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান। তার শিক্ষার মান এত উচ্চতরে পৌঁছচ্ছে, তার জন্য সে বারবার আক্রমণের সম্মুখীন হচ্ছে। এই উদাহরণ কিন্তু সমগ্র পৃথিবীতে বিরল। এখানে ছাত্রেরা আসতেন, তারা জ্ঞান অর্জন করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তেন, সারা পৃথিবীতে তাদের জ্ঞান ছড়িয়ে দিতেন। ভারতবর্ষের গর্ব, ভারতবর্ষের অহংকার এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসা শুধুমাত্র একটি ধ্বংসাবশেষকে দেখার জন্য নয়, ভারতবর্ষের অতীত ইতিহাসকে যদি আপনি বুঝতে চান, তাহলে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আপনাকে বারবার ফিরে ফিরে আসতে হবে। দেখুন, আর একটা কথা হচ্ছে যে এর 10% মাত্র এখন খনন কার্য করে এটা উদ্ধার করা হয়েছে, কিন্তু 90% নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষ সেটা কিন্তু মাটির নিচেই রয়েছে। এর থেকে বোঝা যায় একটি বিশ্ববিদ্যালয় কি পর্যায়ে এবং কি ধরনের সেটি উন্নত ছিল। এখনো পর্যন্ত সেই গাঁথনি এত হাজার বছর পরেও সেটি কিন্তু রয়ে গিয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি এই কালো বুদ্ধ মূর্তি তার কাছে। এটি নালন্দার কাছে একটি দর্শনীয় স্থান। এরকম আরো 4টি দর্শনীয় স্থান এখানে আছে। এই মূর্তিটি নালন্দার খননের সময় পাওয়া গিয়েছিল এবং এই মূর্তিতে সাধারণত এখানকার লোকেরা তেল চড়িয়ে থাকে, এটাই এনাদের একটি বিশ্বাস। এই জন্যে একে তেলিয়া ভান্ডারও বলা হয়। আমরা এখন যাচ্ছি সেই কালো বুদ্ধ মূর্তির কাছে এবং এখানে দেখছি অনেক ভিড় আছে, অনেক ভিড় আছে। Namo tassa bhagavato Namo tassa bhagavato Samma sambuddho Samma sambuddho Charana sampanno Charana sampanno Khato lokavidho
Anutaro Purisa Dhammasarati Dewa Manussana Dewa Manusana Namo Bhagavati Tassa Bhagavato Namo Tassa Bhagavato Sambuddhassa Sama Sambuddhassa Itipiso Bhagava Itipiso Bhagava Kala Vanna Puttha Patimang Kala Vanna Puttha Patimang Arahang Samma Sambuddho Arahang Samma Sambuddho Vicharajarana Sampanno Vicharajarana Sampanno Sukhatolo Kavidho Sukhato Lokavidu Uttaro Purisa Dhammasarati Anutaro Purisa Dhammasarati Sattha Deva Manussanang Sattha Deva Manussanang Buddho Bhagavati Buddho Bhagavati Itipiso Bhagava Itipiso Bhagava Kala Vanna Puttha Patimang Kala Vanna Puttha Patimang Arahang Samma Sambuddho Vicharajarana Sampanno Sukhato Lokavidu from Nalanda University. Yeah. Time is a What? month of university in the last yes, in the best in the first. What the local people is doing? They are putting some oil. People busha buy oil busha oil. So what they believe? What they believe? Yes, he believe about healthy. Okay. Healthy. Yes. ব্ল্যাক বুদ্ধা দেখে আমরা একটু এখন ব্রেকফাস্ট করে নিলাম এখানে এই নালন্দা ইউনিভার্সিটির কাছাকাছি এটা আছে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে এখন যাব হিউয়েনসাং মেমোরিয়াল এবং ওখানে শিল্পগ্রামও রয়েছে একটা কথা এখানে আমি একটু দেখুন এই যে নালন্দা ইউনিভার্সিটির সামনে যে টোটোর মেলা একদম এখানে কিন্তু টোটোওয়ালারা আপনাকে ধরবে বারবার বলবে যে তুমি তো টোটো করে আপনি এই চারটি ব্ল্যাক বুদ্ধা হিউয়েনসাং শিল্পগ্রাম এবং একটি জৈন মন্দির আছে এই জায়গাগুলোতে যেতেই পারেন কিন্তু টোটোওয়ালা আপনার কাছ থেকে অনেক বেশি টাকা যেরকম 400-500 টাকা চাইতে পারে এগুলো কিন্তু খুবই কাছাকাছির মধ্যেই আছে ঠিক মতন দরদাম করলে মোটামুটি 250-এর মধ্যে হয়ে যাবে আর না হলে যে গাড়ি করে আপনি আসছেন সেই গাড়িওয়ালাকে কিছু বেশি দিয়ে আপনি এগুলো করে নিতে পারবেন এরা যে বলে যে গাড়ি যেতে পারবে না ছোট গাড়ি অবশ্যই যেতে পারবে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর একটা কথা যেটা দেখলাম এখানে মানে জলখাবারটা খেতে নেমে গাড়িটা রেখেছিল তখন আমরা কিছু জানতাম না যে এখানে পার্কিং চার্জ আছে কি নেই যখন উঠতে গেছি তখন বলছে যে ভাইয়া 20 রুপিয়া দেখি তো এইভাবে আমি শুনেছি যে আরো কিছু জায়গা আছে যেখানে ফাঁকা ময়দানে গাড়ি পার্কিং করলে রাজগীরেও ওরকম 20 টাকা করে দিয়ে দিত তো এই বিষয়টা খুব অদ্ভুত এই হচ্ছে ব্যাপার যাই হোক দেখা হচ্ছে হিউয়েনসাং মেমোরিয়াল আমরা এখন শিল্পগ্রামে এসে পৌঁছেছি এই যে नालंदा शिल्पग्राम अच्छा यहाँ किसका काम होता है मतलब मटेरियल जो है मूर्ति बनता है जब हाँ नहीं मटेरियल कौन सा मटेरियल के ऊपर काम होता है कौन सा मटेरियल क्या है इसका क्या डस्ट स्टोन डस्ट है एक पीओपी का मूर्ति यहाँ है लकड़ी का स्टोन पत्थर का 4 तरह का बनता है अच्छा ये किसका बन रहा है ये पीओपी इसका प्राइसिंग कितना होगा 50 रुपया
और बड़ा वाला ये सब 150 रुपए। এই দেখ কিভাবে কালো রং বানাচ্ছে, हाँ काला पे काला पेंट हो रहा है। सूखेगा ना इसके ऊपर? यही सूख रहा है। अच्छा, না না 50 টাকাতে পাওয়া যাচ্ছে। 50 का ये है भैया, देखिए ये 50 का है, 40 का है, और ये सब ये 120 रुपया का है। सब मार्बल ডাস্টের মূর্তি এগুলি। কলকাতা জায়গা, चलेगा तो दम कर दीजिएगा तो चल जाएगा। এই যে ওদের কারখানা। এখানে হোয়াইট ডাস্টের উপরে শিল্পর কাজ হচ্ছে, মূর্তি তৈরি হচ্ছে। আপনারা এখান থেকে কিনে বাড়ি নিয়ে যেতে পারেন, এখানে শুধু দেখতেও পারেন। অশোক পিলারটা কত আছে? 150, 120। এখানে 3টে আছে তো। 4টা। সব হোয়াইট ডাস্টের উপরে স্লিপিং বুদ্ধা, লক্ষ্মী নারায়ণ। দুটো নিলে 60 টাকা। हाँ, 2টা लेगा 7টা। আচ্ছা, আমরা এখন হিউয়েনসাং মেমোরিয়ালে এসে পৌঁছেছি। হিউয়েনসাং এখানে ভারতবর্ষে 603 থেকে 665 খ্রিস্টাব্দের মধ্যে এসেছিলেন এবং উনি এই নালন্দা জায়গাটিতে এসেছিলেন। উনি যখন এসেছিলেন তখন এখানে হর্ষবর্ধন তার রাজত্বকাল ছিল এবং সেই সময় উনি শিলভদ্র ছিলেন ইউনিভার্সিটির প্রধান অধ্যক্ষ বলা যেতে পারে, আচার্য। তা শিলভদ্রর আন্ডারে উনি শিক্ষা গ্রহণ করেন
এবং উনি তারপরে তার যে বিভিন্ন লেখাতে সেটা ডিটেল ভাবে যে নালন্দাতে কি করে বিদ্যা শিক্ষা হতো সেই ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে ওনার লেখাতে পাওয়া যায়। ওনার স্মরণে এই মেমোরিয়াল বা স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। এখন আমরা এখানে এসেছি এই রাজগীর থেকে গয়ার রাস্তায়, কালকে যেখানে লাঞ্চ করেছিলাম সেই হোটেলেই। এখানে ম্যাক্সিমাম থালিগুলি আনলিমিটেড হয় এবং এদের ব্যবহারও খুব ভালো। আর আজকে অবশ্য রাজগীরের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, সেই জন্যে এখানে অধিকাংশ সিট খালি আছে। যদিও লাঞ্চ হচ্ছে, আমরা লাঞ্চ করছি, আর বাইরের সিটেও লোক আছে। এই হোটেলটি আমরা এই নিয়ে দ্বিতীয় দিন খেতে এলাম। হোটেলটি দেখে আপনাদের পছন্দ হবে না, তবে এখানে যথেষ্ট পরিমাণে লোকজন আসে যায়। আর আজকের রাজগীরের ওয়েদারটা দেখুন, এটি একদম এই যে ব্রহ্মকুণ্ড যে লেখাটি আছে, এই ব্রহ্মকুণ্ড লেখার একদম সামনে, আমি জুম করে দেখাচ্ছি, এই যে ব্রহ্মকুণ্ড লেখার একদম সামনে। মহাবীর হলেন জৈনদের 24তম তীর্থঙ্কর, ঠিক আছে। ওনার প্রথম শিষ্য এবং খুব প্রিয় শিষ্য হচ্ছেন গৌতম স্বামী। সেই গৌতম স্বামীর জন্মস্থান হচ্ছে এই জায়গাটি। এখানে একটি জৈন মন্দির তৈরি হয়েছে ওনার স্মৃতিতে, ওনার মূর্তি এই মন্দিরের মধ্যে রয়েছে। অবশ্যই এই স্থানটি অত্যন্ত পবিত্র, জৈনদের ক্ষেত্রে তো বটেই, অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রেও এই স্থানটি অত্যন্ত পবিত্র। এখানে আপনারা অবশ্যই আসবেন। ऊपर इनकी माता है, मरु देवी माता है। ये जितनी भी ब्लैक प्रतिमा है सब जमीन से खुदाई से निकले। 2000 से अधिक जूनी प्रतिमा है। ये तीर्थ कुंडलपुर है जहाँ भगवान गौतम स्वामी जी का जन्मभूमि है। আচ্ছা, এইটি হচ্ছে গৌতম স্বামীর জন্মকক্ষ বা জন্মভূমি। और भगवान महावीर स्वामी जी ने नालंदा पाड़ा में 14 चतुर्मास की, जिसमें 11 राजगीर है और 3 कुंडलपुर है। इसका प्राचीन नाम था गोबर गांव। तो भगवान पहले चतुर्मास में इसका गोबर गांव से कुंडलपुर किए, इसलिए कि कुंड और तालाब से घिरा हुआ है। तो जैन भाई कुंडलपुर कहते हैं, विदेशी लोग नालंदा कहते हैं, हम गांव वाले बड़गांव कहते हैं। ये तीनों एक ही नाम है। तो ये भगवान महावीर स्वामी जी का 3 चतुर्मास है, जो पहला 7 और 9वां है, बाकी 11 राजगीर है। ते भगवान महावीर स्वामी जी का चतुर्मास भूमि है। दूसरी मंदिर है जो गौतम स्वामी जी का बड़ी प्रतिमा, वो खतरगज की साध्वी जी मणिप्रभा महाराज साहब जी ने उद्धार किए हैं। तीसरी मंदिर है जो गौतम स्वामी जी का जन्मभूमि है। 3 गंधर्वों का जन्मभूमि है, इंद्रभूति, वायुभूति, अग्निभूति, और 11 गंधर्वों का प्राचीन पगलियां हैं। दिगंबर भाई मानते हैं कि भगवान महावीर स्वामी जी का कुंडलपुर में जन्म हुआ, इसलिए कि भगवान पहले ब्रह्मणी के कोक्ष में आए थे। उनका 82 दिन का चमन रहा, तो देवता लोग गर्भ को
এখন আমরা যাচ্ছি পাওয়াপুরী, 24তম জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্যস্থান পাওয়াপুরী। সেখানে একটি জলমন্দির আছে যেটা আমরা এখন পরিদর্শন করব। আমি এখন পাওয়াপুরীতে এসে পৌঁছেছি। এটি 24তম তীর্থঙ্কর মহাবীরের মহাপরিনির্বাণ এইখানে হয়েছিল, আর এইখানেই তাকে সমাধিস্থ করা, মানে তাকে দাহ করা হয়েছিল। তো সেই উপলক্ষে এখানে একটি জল মন্দির তৈরি করা হয়েছে। খ্রিস্টপূর্ব 599 অব্দে এক ক্ষত্রিয় রাজবংশে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। 30 বছর বয়সে মহাবীর রাজকীয় জীবনের সুখ পরিত্যাগ করে গৃহ ও পরিবার ত্যাগ করেন এবং আধ্যাত্মিক জ্ঞানের অনুসন্ধানে সন্ন্যাস গ্রহণ করেন। 12.5 বছরের কঠোর তপস্যার পর 43 বছর বয়সে একটি শাল গাছের তলায় মহাবীর সর্বজ্ঞতা বা সর্বজ্ঞান প্রাপ্ত হন। এরপর 30 বছর ধরে মহাবীর সারা ভারত পরিভ্রমণ করেন এবং নিজের দর্শন শিক্ষা দেন। মহাবীর যেখানে মোক্ষ লাভ করেছিলেন বলে মনে করা হয়, সেখানে জল মন্দির নামে বর্তমানে এই মন্দিরটি গঠিত হয়েছে। भाई साहब इधर नहीं सर। अरे हमारा ब्लॉगर गया, कोलकाता से आए थे, पूरा का पूरा इधर जो आप बरामदा देख रहे हो ना, सुनिए ब्लॉग दिखा दे, आप सुनिए, ब्लॉग दिखा दे, यूट्यूब में है। हमारी बात सुनिए, है जो था वो खत्म कीजिए। अभी वर्तमान में मना है। 1-2 महीने पहले आया नहीं था। सर, 4 महीने से मना है। आप देख लीजिए बढ़िया। क्यों मना है? अब तो मंदिर वाले जानेंगे भाई। अरे हम तो ब्लॉगर है, सुनिए आप हमारा बात सुनिए। এখন এখানে কিছু মাত্র ফটো ভিডিও কিছুই তুলতে দেওয়া হচ্ছে না। গত 4 মাস ধরে এই নিয়ম জারি হয়েছে। সো আগে যারা এসেছিলেন তারা পেয়েছেন, কিন্তু আমি পাইনি। এখন বাইরে থেকেই হচ্ছে, বাইরে থেকে যতটা আপনি পারবেন। আর এর বিপরীতে আরেকটি মহাবীরের মন্দির তৈরি হয়েছে, ওখানে যদি সুযোগ পাওয়া যায় আমি ওখানে ভিডিওগ্রাফি করব। আর একটি বিষয় হচ্ছে যে গর্ভগৃহে
এই সাধারণ কাপড় পরে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। যারা পুজোর জন্য আসবেন সাদা কাপড় পরে তাদেরকেই গর্ভগৃহে যেতে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো আমি জানিয়ে দিলাম। এখানকার নতুন আপডেট এবং ব্লগারদের জন্য একটি খারাপ খবর যে এখানে কোনো রকম ভিডিওগ্রাফি কিন্তু করতে দেওয়া হচ্ছে না। আর এর বিপরীত দিকে আমি যে মন্দিরটির কথা বলছি এই হচ্ছে সেই মন্দির। এটি হচ্ছে মহাবীর মন্দির। क्या हुआ, क्या है इसमें, क्या हुआ है? कुछ नहीं हुआ, रोक है, फोटो ले। अरे बाहर से ले रहे हैं ना। वो बाहर है, फोटो से लीजिए ना, फोटो पूरा। अरे क्यों ये नियम है? 3 महीने पहले ब्लॉगर आया था कोलकाता से, ब्लॉक करके गया ये सब। हमको जानकारी मिला तभी तो हम आए हैं। अब अगर सब कुछ बंद कर दोगे तो कोई नहीं आएगा, किसी को तो जानकारी नहीं होगा ना। अरे हम ब्लॉक करते हैं इसीलिए। मालिक की तरफ से जो आदेश है वही होगा। आप लोगों का मालिक कौन है? मालिक का जो ऑर्डर है वही हम लोग करेंगे। तो हम तो बाहर से ले रहे थे, हम अंदर थोड़ी गए थे। बाहर अब नहीं है, ये अंदर है। बाहर कहाँ है? खुला हुआ था तो बाहर था, अब अंदर है। पैसे लीजिए पूरा मंदिर। तो अजब है। अरे उतनी बौद्ध मोनेस्ट्री का सब कुछ लेके आए तो कहीं पे भी ऐसा नियम। हिंदू में गए, गया में गए, सब कुछ सब मंदिर का लेके आए। आपके सुधा ये नियम है। और फिर भी जो गौतम स्वामी है, गौतम स्वामी का जो वो भी तो जैन है, उसका मंदिर का सब लेके आए। नहीं वो आपका ही सब नियम है। ऐसा आएगा तो टूरिस्ट बहुत कम हो जाएगा इसमें। আচ্ছা বন্ধুরা, এই যে মহাবীর মন্দিরটি আমি এইটাতেও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে এদের কি নিয়ম, কে মালিক ভগবান জানে। এখানেও আমার সঙ্গে ওদের অনেক ঝগড়া হয়ে গেল, কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এটা বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। মন্দিরটি খুবই সুন্দর দেখতে, এর কারুকার্যগুলি অত্যন্ত সুন্দর দেখতে। আজকের দিনটা সত্যি ভোলার মতো নয়। সকাল থেকে শুরু করে নালন্দার ঐতিহাসিক আবহ, ব্ল্যাক বুদ্ধের মহিমা, শিল্পগ্রামের শিল্পকলা, হিউয়েনসাং স্মৃতি মন্দির আর গৌতম স্বামী জৈন মন্দির, প্রতিটি জায়গায় যেন ইতিহাস আর সংস্কৃতির এক একটা পাতা। শেষে পাওয়াপুরীর শান্ত পরিবেশ মনটা একেবারে ছুঁয়ে গেল। সত্যি অসাধারণ লাগলো। পুরো দিনটা ভরে গেল স্মৃতি আর অভিজ্ঞতায়।
কাল আবার নতুন ডেস্টিনেশনের পথে বের হব, সঙ্গে থাকুন। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন আর একসাথে ঘুরে দেখি আমাদের দেশকে।